23শে জুন আমাদের বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে বর্তমান যে দখলদার সরকার আছে এবং যাদের নেতৃত্বে এই ফ্যাসিবাদ কায়েম হয়ে আছে বাংলাদেশে গত 16 বছর থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। 1949 সালের 23শে জুন মুসলিম লীগ থেকে বের হয়ে এসে তারা আওয়ামী মুসলিম লীগ নামে একটা দল করে। এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ দিবস সেটা হচ্ছে পলাশী দিবস ছিল একই দিনে। 1757 সালের এই দিনে পলাশীর আম্রকাননে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব পরাজিত হন এবং আমরা 190 বছরের জন্য ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে চলে যাই। তো প্রথমত হচ্ছে আওয়ামী লীগ নিয়ে একটু কথা বলি যে আওয়ামী লীগের যাদের নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো 1949 সালে, তারা সবাই 2 বছর আগে পর্যন্ত মুসলিম লীগের রাজনীতি করেছেন এবং পাকিস্তান আন্দোলনের সক্রিয় নেতাকর্মী ছিলেন। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি হচ্ছে মাওলানা ভাসানী। উনি আসাম মুসলিম লীগের সভাপতি ছিলেন এবং আসাম যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল, আইন পরিষদ ছিল, সেটার উনি সদস্য ছিলেন। তারপরে আওয়ামী লীগের যে সেক্রেটারি হলেন প্রথম কবিরতে শামসুল হক সাহেব, উনি বেঙ্গল অ্যাসেম্বলির মেম্বার ছিলেন। শেখ মুজিবুর রহমান এবং খন্দকার মোশতাক দুজনই ছিলেন জয়েন্ট সেক্রেটারি। তো 49 সালে প্রতিষ্ঠিত হয়ে 54 যুক্তফ্রন্টের নির্বাচনে তারা যুক্তফ্রন্টের হয়ে নির্বাচন করে, 4টা দল একসাথে অ্যালায়েন্স করে নির্বাচন করে এবং মুসলিম লীগ নির্বাচিতে পরাজিত হয় এবং যুক্তফ্রন্ট সরকার গঠন করে। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা শেখ মুজিবুর রহমান সহ 54 ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন। তো বড় যেটা আলোচনা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এই 75 বছরের আমলনামার হিসাব নিকাশ কি, বাংলাদেশে আওয়ামী লীগের যে অবদানের বয়ান প্রচলিত আছে তার কতটুকু আসলে বাস্তবতা এবং কতটুকু আসলে প্রপাগান্ডা, এবং এটা নিয়ে খুব সিরিয়াস কোনো আলোচনা হয় নাই। আওয়ামী লীগকে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের দল, আওয়ামী লীগ ভাষা আন্দোলনে নাকি অংশগ্রহণ করেছে এরকম বক্তব্য কেউ কেউ দাবি করে। তারপরে হচ্ছে যে 62 শিক্ষা আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্ব ছিল, 6 দফার থেকে শুরু করে গণ অভ্যুত্থান, 69-70-এর নির্বাচন, মুক্তিযুদ্ধ, সব কিছু মিলিয়ে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পিছনে আওয়ামী লীগ ছাড়া এই রাষ্ট্র তৈরি হইতো না, এরকম একটা অবদান আছে, গল্প বলা হয় আর কি। তো আমাদের অনেকের কাছেই যদি ক্রিটিক্যালি আমরা এই বাস্তবতাগুলো দেখি, তাহলে আওয়ামী লীগের 75 বছরের সালতামামিতে অনেক কিছুই দেখবেন যে সত্যতার ধারে কাছেও নাই। এটা অনেকগুলা ভ্যাকুয়ামের একটা বেনিফিট সে মার্কেটিং করে নিয়েছে, কিন্তু সাকসেসফুলি সে যেটা করতে পেরেছে, ক্ষমতায় ছিল কিন্তু রাষ্ট্রকে ডেলিভার করতে পারে নাই। এই জন্য আওয়ামী লীগের অর্জনের জায়গা থেকে সে বাংলাদেশের ক্ষতি অনেক বেশি করেছে। আপনারা যদি স্বাধীনতা যুদ্ধের কথা দেখেন, আওয়ামী লীগ সারা বাংলাদেশ তখন স্বাধীনতার চেতনায় উজ্জীবিত, দেশ তৈরি করবে, এবং এমন একটা সময় এটা তৈরি হয়েছে যখন আওয়ামী লীগের লিডারশিপ কমপ্লিটলি আনপ্রিপেয়ার্ড ছিল। অ্যাবসলিউটলি দেশের মানুষকে অন্ধকারে রেখে আওয়ামী লীগের নেতারা যেভাবে পেরেছে দেশ ছেড়েছে, এবং এটাই আওয়ামী লীগের চরিত্র। 2001 সালেও আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে দেশ ছেড়েছে। 75-এ শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার খুন হওয়ার পরে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে দলছুট হয়ে খন্দকার মোশতাকের ক্যাবিনেটে গেছে, অনেকে দেশ ছেড়েছেন, অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছেন, পরবর্তীতে অনেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত হয়েছেন। তো সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের অবদানটা কোন জায়গাতে সেটা আসলে আমাদের বোঝার একটা ব্যাপার আছে। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, প্রবাসী সরকার তো আওয়ামী লীগের নেতৃত্ব গঠিত হয়েছে, কিন্তু স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে? আওয়ামী লীগের কোনো পরিকল্পনা ছিল? 25 তারিখে ক্র্যাকডাউনে চলা অবস্থায় যখন তাজউদ্দিন আহমেদ সাহেব মরহুম শেখ মুজিবুর রহমানের বাসায় গিয়ে বললেন টেপ রেকর্ডার নিয়ে যে একটা স্বাধীনতার ঘোষণা রেকর্ড করে দেন, অথবা একটা ছোট্ট চিরকুট আপনি লিখে দেন যেটা নিয়ে অ্যাটলিস্ট আমরা বলতে পারবো যে স্বাধীনতার ঘোষণা হয়েছে, উনি তো সেটা করতে রাজি হন নাই। উনি বলেছেন ক্র্যাকডাউনের প্রতিবাদে 27 তারিখে আমরা হরতাল দিয়েছি, বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা, এই ধরনের বক্তব্য এসছে। অতএব
নেশনকে আনপ্রিপেয়ার্ড রাখা, এবং সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ক্রিটিক্যাল রোল আছে। সেক্টর কমান্ডাররা, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা, আমাদের পুলিশ, আনসার, ভিডিপি হিস্টোরিক রোল প্লে করেছে যুদ্ধকে অর্গানাইজ করার ব্যাপারে জেনারেল ওসমানীর নেতৃত্বে। তারপরে হচ্ছে যে ভারতের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করবে অথবা ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীন করবার মানে যে কাজটা হয়েছে তার থেকে বেটার কাজ করবার সুযোগ ছিল কিনা। সেক্টর কমান্ডারদের কিন্তু অনেকের আইডিয়া ছিল যে আমরা চিটাগং হিল ট্রাক্সে আমাদের ইন্টারনাল ক্যাবিনেট ফর্ম করব এবং সেখান থেকে আমরা স্বাধীনতা যুদ্ধ পরিচালিত করব। মাওলানা ভাসানী চেয়েছিলেন আমাদের প্রবাসী সরকারটা লন্ডনে হবে, লন্ডন থেকে আমরা প্রবাসী সরকার চালাবো। তাহলে সেই জায়গাতে আজকের আওয়ামী লীগের অবদানটাকে অনেক হিস্টোরিক্যালি ক্রিটিক্যালি দেখবার সুযোগ আছে। দ্বিতীয়ত জায়গাটা দেখেন যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের একাংশের নেতারা যেটা পাঠ করেছিল 1971 সালের এপ্রিল মাসে 17 এপ্রিলে, সেখানে যে স্বপ্নের কথা, আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল সেটা তো আমরা দেখলাম যে 72, 73, 74, 75-এ একদলীয় বাকশাল করবার মধ্য দিয়ে চতুর্থ সংশোধনীতে তার প্রত্যেকটা আকাঙ্ক্ষাকে হত্যা করা হয়েছে। 73-এর নির্বাচন আমরা দেখলাম যে আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, বিরোধী দলকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। এরপরে আবার আওয়ামী লীগের বছরগুলোতে আমরা যেটা দেখলাম, বাংলাদেশের মিলিটারিতে কু করার পিছনে আওয়ামী লীগ এবং তার যে বি টিম আছে জাসদ, তারা মাস্টার প্লে করেছে। যে 75-এর পর থেকে 77 অনওয়ার্ডস অসংখ্য কু করার অ্যাটেম্প করেছে। বিএনপির ক্ষমতার সময় আমরা দেখেছি আব্দুর রহমান বিশ্বাস যখন প্রেসিডেন্ট ছিল, আওয়ামী লীগের আত্মীয়স্বজন দিয়ে আওয়ামী লীগ কু করবার চেষ্টা করেছে। আওয়ামী লীগ 111-এর বেনিফিশিয়ারি, সব কিছু মাফ করে দেওয়ার কথা বলেছে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে ষড়যন্ত্র করে আতাত করে দিল্লির আশীর্বাদ নিয়ে তারা 2008-এর নির্বাচনে ক্ষমতায় এসছে। তাহলে বাংলাদেশ রাষ্ট্রে যে আমরা একটা গণপ্রজাতন্ত্রের আকাঙ্ক্ষা আমাদের ছিল, স্বপ্ন ছিল, তার প্রত্যেকটা স্বপ্নের সাথে এই আওয়ামী লীগ বেইমানি করেছে, গাদ্দারি করেছে। এবং করবার কারণে কি হয়েছে দেখেন, যেই সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হইল, আওয়ামী মুসলিম লীগ, যার নেতৃত্বে 1954 নির্বাচনে আওয়ামী লীগ সরকারের অংশীদার হইল, সেই মাওলানা ভাসানী আওয়ামী লীগে থাকতে পারেন নাই, তাকে রিজাইন করতে হয়েছে। দ্বিতীয় সভাপতি যে হয়েছে মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগেশ, দেওবন্দের খুব বড় ঐতিহ্যবাহী আলেম ছিলেন, সেই সলঙ্গা বিদ্রোহের নায়ক ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে, সেও কিন্তু আওয়ামী লীগ থেকে রিজাইন করেছেন এবং নতুন রাজনৈতিক দল করেছেন। বাকশালে করবার কারণে আওয়ামী লীগে থাকতে পারেন নাই জেনারেল ওসমানী, আমাদের স্বাধীনতা যুদ্ধের সশস্ত্র বাহিনীর যে প্রধান ছিলেন। ব্যারিস্টার মইনুল এমপি ছিলেন, আওয়ামী লীগের প্রথম সরকারের সময় থাকতে পারেন নাই। তাজউদ্দিন আহমেদ, যিনি প্রবাসী অস্থায়ী সরকার যেটা হয়েছে, যেই সরকারটা যিনি চালিয়েছেন, প্রথম প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের, তিনি বহিষ্কৃত হয়েছেন, দলে থাকতে পারেন নাই। তাহলে এই যে বাস্তবতা, আকাঙ্ক্ষার সাথে যে বেইমানি করা, সেই বাস্তবতা দেখতে হবে যে আওয়ামী লীগের 75 বছরের রাজনীতির ইতিহাসে সে বাংলাদেশের ক্ষতি কতটুকু করেছে আর বাংলাদেশকে কতটুকু দিয়েছে। আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশ স্বাধীন হইতো কিনা? হ্যাঁ, হয়ে যেত, কারণ বাংলাদেশ স্বাধীন হবার অনেকগুলো বাস্তবতা এখানে উপস্থিত ছিল। সেটা অন্য যে কারো নেতৃত্বে হইতো, হয়তো 6 মাস পরে হইতো, 2 বছর পরে হইতো, কোনো না কোনো ফর্মে হইতো। তো সেই জায়গাতে আওয়ামী লীগের 75 বছরের সালতামামিতে এইটা দেখবার সুযোগ আছে যে তার আসলে অবদানের থেকে এই দেশের সে ক্ষতি কতটুকু করেছে। গত 16 বছরে দেখেন আওয়ামী লীগ সরকার যে পরিমাণ অন্যায্য চুক্তি করেছে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিয়ে, বাংলাদেশের 54 বছরের ইতিহাস এটা কেউ করে নাই। আমাদেরকে ফারাক্কা বাদ দিয়ে আমাদের যে নদীগুলোকে মেরে ফেলা হয়েছে, 300-এর বেশি নদী মারা গেছে বাংলাদেশের। এই ফারাক্কা বাঁধ চালু হয়েছে আওয়ামী লীগের প্রথম সরকারের সময়, পরীক্ষামূলকভাবে নাকি চালু করবার কথা ছিল। বাংলাদেশের প্রাণ, প্রকৃতি, পরিবেশ ধ্বংস করে দিয়েছে। বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের সুন্দরবন, এই সুন্দরবনে ভারতকে দিয়ে একটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে রামপালে। আমাদের সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে, প্রাণ, প্রকৃতি, পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। বিদ্যুৎ তো ওখানে উৎপাদন হচ্ছে না, কয়েকদিন পর পরে শুনি এটার প্ল্যান্ট বন্ধ হয়ে যাচ্ছে, বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। তো এই বাস্তবতায় দেখতে হবে যে আসলে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দিয়েছে কি আর নিয়েছে কি, সেটা যদি বিবেচনা করেন, লুটপাট আর লুটপাট।
বা আওয়ামী লীগ সরকার আমাদেরকে 74-75 সালে দুর্ভিক্ষ উপহার দিয়েছে। অমর্ত্য সেনের গবেষণা পড়েন, তিনি নোবেল পুরস্কার পেয়েছে কিসের উপরে? তার গবেষণার মোদ্দা কথা ছিল পৃথিবীতে দুর্ভিক্ষ কেন হয়, এবং অনেক দেশের দুর্ভিক্ষকে উনি পর্যালোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন। তার ভিতরে বাংলাদেশের 74-75 সালের দুর্ভিক্ষ একটা কারণ ছিল, এবং তিনি বলেছেন যে দুর্ভিক্ষ কেন হয়, এবং যে কারণে সেই আমরা 76-এর মনন্তরের কথা বলি ব্রিটিশ আমলে, অথবা বেঙ্গল ফ্যামিলির কথা বলি 1942-43 সালের কথা, ঠিক একই কারণগুলোতে বাকশালের আমলেও 74-75 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে। বর্তমানেও একটা নীরব দুর্ভিক্ষ চলমান আছে বাংলাদেশে। বাংলাদেশের ন্যূনতম 80% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, এখন দুবেলা পেট পুরে খেতে পারছে না, খুবই খারাপ অবস্থায় আছে। বাংলাদেশের দুর্নীতিতে সারা দুনিয়াতে প্রথম হয়েছে আওয়ামী লীগের কর্মফলের কারণে 2001 সালে। তো 2001 সালে অক্টোবর পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। অত ফাইন্যান্সিয়াল ইয়ার যদি ধরেন 2000 থেকে 2000 জুন থেকে 2001-এর জুন, পুরো সময়ের উপরে ভিত্তি করে যে দুর্নীতির হিসাব করেছে টিআইবি সারা দুনিয়াতে, সেখানে বাংলাদেশ প্রথম হয়েছে আওয়ামী লীগের আমলে। এবং এত দুর্নীতি করেছে যেটার এই ফলো আপ করাপশন ইন্ডেক্সেও বাংলাদেশ আরও 2-3 বছর সেরা ছিল সারা দুনিয়াতে। অতএব এইভাবে যদি আপনি দেখেন গুম খুন সারা দুনিয়াতে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আপনি দক্ষিণ আমেরিকার শুধু মানে ড্রাগ কার্টেলগুলোর সাথে এগুলো বিবেচনা করতে পারবেন। তো এই বাস্তবতায় মানে আওয়ামী লীগ বাংলাদেশকে দিয়েছে কি, এটার রূপকথার গল্প আছে। আওয়ামী লীগ বাংলাদেশে প্রথম গুম উপহার দিয়েছে। জহির রায়হান, আমাদের প্রমিনেন্ট মুক্তিযোদ্ধা, অ্যাক্টিভিস্ট, সিনেমা করে যিনি বাংলাদেশের যুদ্ধকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, 2টো ইংলিশ ডকুমেন্টারি টেলিফিল্ম করেছেন সারা দুনিয়াকে বোঝানোর জন্য ইংরেজিতে, যেন আমাদের যুদ্ধের সপক্ষে মানে ওপিনিয়ন ক্রিয়েট করা যায়। সেই জহির রায়হানকে হত্যা করেছে এই বাংলাদেশের স্বাধীন সরকার, তার আত্মীয় স্বজন সবাইকে দিয়ে। প্রথম গুম, যার বিচার হয় না এখন আওয়ামী লীগ। আওয়ামী লীগের 72 থেকে 75-এ 30,000 রাজনৈতিক নেতাকর্মীকে খুন করেছে, আর বর্তমানে 16 বছরে 1 কোটির উপরে রাজনৈতিক নেতাকর্মীকে মিথ্যা মামলায় দৌড়ের উপরে রেখেছে। 1,32,000 মিথ্যা রাজনৈতিক মামলা করেছে। এই বাস্তবতাতে হচ্ছে আওয়ামী লীগের অবদান দেখতে হবে, যে আওয়ামী লীগ গত 75 বছরে এই বাংলাদেশকে কি দিয়েছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তৃতায় যা বলে, আর বাস্তবে আমরা যা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বাংলাদেশকে কি দিয়েছে। শুধু চুক্তির কথা যদি দেখেন, বাংলাদেশের সাথে যে অন্যায্য চুক্তিগুলো তারা করেছে ভারতের সাথে গত 16 বছরে, আমাদেরকে একটা কলোনিতে পরিণত করেছে। তো সেই জায়গাতে একই দিনে দেখেন কাকতালীয়ভাবে যেটা হয়েছে ইতিহাসের পরম্পরায়, পলাশী দিবস। আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছিলাম সেই দিন 1757 সালের 23শে জুন, এবং যুদ্ধে হারবার কোনো কারণ ছিল না। কোনো বর্ণনাতে আসছে ব্রিটিশদের সৈন্য সংখ্যা ছিল 1100 থেকে 1300, কোনো বর্ণনাতে আসছে 3500, সর্বোচ্চটা ধরেন। এবং এই 3500-এর ভিতরে ব্রিটিশ, ইউরোপিয়ান, সাদা, হোয়াইট সোলজার ছিল 300-350 মতো, বাকিটা সবাই ছিল লোকাল আমাদের মতো। সেখানে সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনীর ক্যাপাসিটি ছিল কোনো বর্ণনায় 30,000, 35,000 আসছে, কোনো জায়গাতে 60,000-এর কথা আসছে। কোনো প্যারামিটারে এই যুদ্ধে সিরাজউদ্দৌলা হারতে পারে না। কিন্তু কেন হেরে গেছে? সেনাপ্রধান বেইমানি করেছে, মীর জাফর আলী খান, তিনি তখন সেনাপ্রধান ছিলেন। শুধু ক্যারেক্টারগুলো দেখেন, কোন ক্যারেক্টার। ঘসিটি বেগম সিরাজউদ্দৌলার আত্মার আত্মীয়, তিনি বেইমানি করেছেন রাজপ্রাসাদে থেকে। বেইমানি করেছেন অন্য যারা সভাসদ ছিল, কলকাতা কেন্দ্রিক, নদিয়া কেন্দ্রিক যে বড় বড় ব্যবসায়ীরা ছিল, মারোয়ারি, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, তারা বেইমানি করেছে। তাহলে যে কারণে আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছি সেই বাস্তবতাগুলো দেখেন। এবং শুরুটা কিভাবে হয়েছে? মোঘল এম্পায়ারের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে ব্যবসা ট্রেড লাইসেন্স নেবার জন্য, এবং তাদেরকে হুগলিতে বাণিজ্য কেন্দ্র স্থাপন করতে দিয়েছে। সম্রাট শাহজাহান সম্ভবত সেই সময় ছিলেন, এবং তাদেরকে ব্যবসা করতে দিচ্ছে। 3,500 টাকা তখন সম্ভবত আপনার এখানকার যে সুবেদার ছিল শাহ সুজা, তাকে দিতে হইতো।
এটার মাধ্যমে সেটা করেছে বিহার, উড়িষ্যা, কলকাতা, আশেপাশে যেগুলো ছিল প্রত্যেকটা জায়গার বন্দর টন্দর ব্যবহার করা, সকল বাণিজ্যিক সুযোগ সুবিধা নেবার বাস্তবতা তার মধ্যে তৈরি হয়েছিল। এটা করতে গিয়ে যেটা দেখা গেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা দেখলো যে এখানে ব্যবসা করবার তো আসলে অনেক সুবিধা। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগতভাবে ব্যবসায় জড়ায় গেল এবং প্রচুর লাভ করতে থাকলো। এবং তারা একটা পর্যায়ে লোকাল যে ডিসিপ্লিন আছে, লোকাল সেনাপতি, লোকাল প্রশাসনকে চ্যালেঞ্জ করা শুরু করেছে। সেটাই কিন্তু ওখানে আমাদের যে সুবেদার ছিলেন শায়েস্তা খান, স্বাধীন জেতা ছিলেন, উনি এগুলো মানেন নাই। উনি তাদের ব্যবসার লাইসেন্স বন্ধ করে দিয়েছেন, ব্যবসা গুটায় ফেলতে বাধ্য করেছেন। তো এরপরই একের পর এক ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষড়যন্ত্র শুরু করে লোকাল হিন্দু জমিদারদের সাথে মিলেমিশে, যে কিভাবে সিরাজউদ্দৌলার মতো এরকম মুসলিম শাসকদেরকে এখান থেকে সরিয়ে ফেলা যায়। এই পরিণতির একটা ধারাবাহিকতাতেই কিন্তু এই পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন হয়েছে। এবং দেখেন একই একই কারণে কিছু ভিতরকার লোক, সভাসদ, কিছু মন্ত্রী মিনিস্টার, সেনাপতি, সেনা কর্মকর্তা, তারপরে ট্যাক্স কালেক্টর, স্থানীয় কিছু বড় বড় ব্যবসায়ী, মানে একটা দেশকে ডুবাইতে হইলে যে কিছু কিছু প্রফেশনের লোক লাগে। আপনি বর্তমান আওয়ামী লীগকে যদি বিবেচনা করেন, আপনি দেখবেন যে আমাদের বিভিন্ন ফোর্সের লোকরা একটা কর্নেল প্রমোশন হওয়ার জন্য, একটু ডিআইজি হওয়ার জন্য, একটু আইজি হওয়ার জন্য, সেনাপ্রধান হওয়ার জন্য, বিভিন্ন পজিশনের জন্য দেশকে বিক্রি করে দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। আজিজের মতো লোক দেখেন, এরকম কি পরিমাণ বাটপার পুলিশের বেনজির দেখেন, যে মির্জাফর আলী খান টাইপের লোক এই প্রশাসনে আওয়ামী লীগের সাথে কাজ করেছে। জগৎ শেঠ, উমিচাঁদদেরকে দেখেন, এস আলম, সামির গ্রুপ, দরবেশ বাবা, এই যে বড় বড় ব্যবসায়ীরা আছে, তারা এই রেজিমের সাথে একসাথে মিলে কাজ করতেছে। এবং তখন যেটা ছিল, বিদেশি কিছু সেবাদাস ছিল, কর্মচারী ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা ছিল, লর্ড ক্লাইভ ছিল, তারপরে ওয়াটসন ছিল, নৌবাহিনীর এখানকার লোকাল নৌবাহিনীর প্রধান ছিলেন, স্ক্র্যাপটন ছিলেন। এরকম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক কর্মচারীরা জড়িত ছিল। তো এর সাথে লোকাল জমিনদার, যারা ছোটোখাটো মহারাজারা যারা ছিলেন বিভিন্ন জায়গাতে। তো সেই জায়গায় দেখেন আজকে দিল্লি এবং আরও যারা এই রেজিমের সাথে একসাথে মিলে কাজ করছে, পুরো সেম একই ধরনের চক্র, যারা একসাথে মিলে কাজ করে রাষ্ট্রকে ভিতর থেকে চুষে খেয়ে ফেলেছে। এবং সেইভাবেই বাংলাদেশ, তখন যে বেঙ্গল ছিল, ভারতবর্ষ সহ সারা দুনিয়ার সবচেয়ে রিচেস্ট প্রভিন্স, এই তার স্বাধীনতা শেষ হয়ে যায় সেখানে। এবং ব্রিটিশদের কলোনি স্থাপন শুরু কিন্তু বেঙ্গলকে দিয়ে 1757 সালে। এবং তারা এত লুটপাট করেছে এখানকার সম্পদ যে 15 বছরের মাথায় ব্যাপক দুর্ভিক্ষ হয়, যেটাকে 76-এর মনন্তর বলা হচ্ছে। 67, 68, 69 সালে 10 বছরের ভিতরে ব্যাপক দুর্ভিক্ষে 1 কোটি লোক মারা যায়। তখন বাংলার জনসংখ্যা ছিল 3 কোটির মতো। তো একই বাস্তবতা দেখেন আওয়ামী লীগের মধ্যে 72 থেকে 75-এর একটা দুর্ভিক্ষ, বর্তমানে চলমান দুর্ভিক্ষ, মূল্যস্ফীতি, ক্রয় ক্ষমতা, সব কিছু যোগ করেন, আপনি দেখবেন যে মানুষ কিভাবে গরিব হয়ে গেছে এদেশে। যদিও সরকার হিসেবে বলা হচ্ছে 28%, 21% দরিদ্র সীমার নিচে বাস করে, প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। আপনি চারপাশের মানুষদেরকে দেখলে দেখবেন যে আমাদের দরিদ্র সীমার নিচে বাস করে এমন জনগোষ্ঠীর সংখ্যা ন্যূনতম 80% হবে। তো এই বাস্তবতায় আপনাকে দেখতে হবে যে আওয়ামী লীগের জন্মদিবসে তার কর্ম এবং পলাশির বাস্তবতাটা কত প্রাসঙ্গিক হয়ে আসছে। এবং প্রজাদের কথা দেখেন, সিরাজউদ্দৌলাকে যখন ধরে নিয়ে যাচ্ছে, তাকে ধরিয়ে দিয়েছে কারা? লোকাল বাঙালিরা ধরিয়ে দিয়েছে। তাকে যখন ইংলিশম্যানরা নৌকায় করে উঠায় নিয়ে যাচ্ছে, তখন ভাগীরথীর তীরে অসংখ্য হাজার হাজার বাঙালি প্রজারা, চাষিরা দাঁড়ায় ছিল, তামাশা দেখেছে। আজকের বাংলাদেশে দেখেন, এই বাংলাদেশকে প্রত্যেক দিন চুরি চামারি করে সামিট গ্রুপ, এস আলম বিলিয়নস অফ ডলার আপনার আমার ব্যাংকের টাকা লুট করে নিয়ে যাচ্ছে, দেশ ফকির করে দিচ্ছে। মতিউর রহমান, তারপরে বেনজির, আজিজ, গোলাপ, সমর রেজাউল, ডিআইজি জামিল, হাবি জাবি, আরও কত লোক লুটপাট করে দেশটাকে শেষ করে খালি করে দিয়েছে। জগৎ শেঠ, অভিচাঁদ, রায়দুল্লভদের মতো। আমাদের প্রজাদের কোনো চিৎকার চেঁচামেচি আছে? তামাশা দেখতেছে, চুপচাপ বসে আছে।
এই তো হাসিনাই তো হাসিনা গেলে তো কি যায় আসে, চোর তো, রাজায় রাজায় খেলা। এবং ওখানকার ঐতিহাসিক যে বর্ণনাগুলো আসছে পলাশির সময়কার সাধারণ মানুষদের, বাংলাদেশের জনগণকে প্রায় একই রকম মনে হচ্ছে, কেমন নির্বিকার হয়ে গেছে, কোনো হুঁশ নাই, কেমন মনে হচ্ছে যে ফেন্সিডিলে আক্রান্ত হয়ে আছে, বুধ হয়ে আছে নেশায়। এই নেশাগ্রস্ততার যে বাস্তবতা, যে প্রজাসুলভ আচরণ 1757-তে ছিল, আজকের 2024 সালেও একই প্রজা রয়ে গেছে। স্বাধীনতার মানে এটা না যে একটা পতাকা থাকবে, একটা ভূখণ্ড তৈরি হবে। স্বাধীনতার মানে হচ্ছে মাথায়, অন্তরে কি ভাবেন, কি চিন্তা করেন, আপনার শত্রুকে, মিত্রকে, আপনার স্বার্থ ক্ষুণ্ণ হলে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান, এগুলোর মধ্য দিয়ে প্রমাণ করতে হয় যে আপনি আসলে স্বাধীন কিনা। বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও স্বাধীন না। এদেশের 90% লোক এখনও প্রজা। সেই পলাশির প্রান্তরের মতোই তারা প্রজার মতো জীবনযাপন করছে এবং সেভাবে রিয়াকশন করছে। তো এই কারণে আমরা মনে করছি যে পরিবর্তন হওয়া দরকার। আর যে সকল মির্জাফর, ঘসিটি বেগমরা মিলে বর্তমান আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছেন, ইতিহাস থেকে শিক্ষা নেবেন কার কি পরিণত হয়েছে। লর্ড ক্লাইভ আত্মহত্যা করেছে, চরমভাবে ব্রিটেনে অপমানিত হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টে তাকে নিয়ে ইনভেস্টিগেশন হয়েছে, কারণ সে তার পিয়ারেজ, তার লর্ডশিপ সে কিনছে টাকা দিয়ে। তার নিজের গলায় ছুরি চালায় সে আত্মহত্যা করেছে লর্ড ক্লাইভ। মির্জাফর কুষ্ঠরোগে মারা গেছে, জঘন্যভাবে মৃত্যু হয়েছে। উবিচাঁদ, রায়দুল্লভ এদের অনেককে থেকে বক্সারের যুদ্ধের সময় 1765 সালে গলায় বস্তা বেঁধে দুর্গের উপর দিয়ে ফেলে দিচ্ছে। ঘসিটি বেগমকে বুড়িগঙ্গায় ডুবায় মারা হয়েছে। বেঈমানদের বেঁচে থাকার ইতিহাস খুব ভালো না। অতএব বাংলাদেশে আজকে যারা এসালম, সামিট গ্রুপ, প্রশাসনের সামরিক বেসামরিক আমলা যারা দেশের সাথে বেইমানি করছেন, রাষ্ট্রের সাথে বেইমানি করছেন, 20 কোটি মানুষের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে বেইমানি করছেন, পরিণতিটা খুব খারাপ হবে। সবাই আইনের মুখোমুখি হতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে, সেটা থেকে আপনারা রেহাই পাবেন না। তাই পলাশির এই দিবসে, আওয়ামী লীগের জন্মবার্ষিকীতে নতুন করে বাংলাদেশের শত্রু মিত্র দেখা, ভাবার একটা সময় আসছে। এবং আওয়ামী লীগ কোন লেভেলে বাংলাদেশের ক্ষতি করেছে সেটা শুধুমাত্র পলাশির যারা ভিলেন ছিল, খলনায়ক ছিল, তাদের সাথে আপনি তুলনা করতে পারবেন। বাংলাদেশে এর থেকে বিকল্প বেটার কোনো এক্সাম্পল এখন পর্যন্ত তৈরি হয় নাই এই রাষ্ট্রের ক্ষতি করার ব্যাপারে। তাই প্রজাদেরকে অনুরোধ করব, দয়া করে ঘুম থেকে ওঠেন। স্বাধীনভাবে বেঁচে থাকতে হইলে রক্ত দিয়ে, বুদ্ধি দিয়ে, জীবন দিয়ে লড়াই করে বেঁচে থাকতে হয়। স্বাধীনতার কোনো কাটপেস্ট পথ নাই, রেডিমেড কোনো খাবার নাই এখানে, ফুড পান্ডায় কিনতে পাওয়া যায় না। এটার জন্য লড়াই করতে হয়, জীবন দিতে হয়। এই লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করবেন যদি স্বাধীন থাকতে চান। আর যদি পলাশির ভাগ্যবরণ করতে চান, এটা আপনাদের চয়েস। তাহলে ঘুমিয়ে থাকেন। ধন্যবাদ সবাইকে।